আচ্ছা ধরুন আপনি কোনো মিশন কমপ্লিট করে অনেক দিন পর বাসায় ফিরছেন। নিজের পরিবার, ওয়াইফকে কাছে পেতে আকুল হয়ে আছেন। কিন্তু আপনার ওয়াইফ আপনার সঙ্গে ঠিকমতো কথাই বলছে না। এমনকি আপনাদের সন্তানদেরও ঠিকমতো খেয়াল রাখছে না। তখন আপনি কি মনে করবেন? নিশ্চয়ই পরকীয়া আসক্ত, মানে অন্য কোনো পুরুষের প্রতি তার আকর্ষণ তৈরি হয়েছে। এটাই তো স্বাভাবিক, তাই না? তবে আজকের গল্পে আমি আপনাদেরকে এমন এক নারীর কথা বলবো যে কোনো পুরুষেই আসক্ত নয়। সে একটা সুপার ন্যাচারাল কোনো কিছু দ্বারা পজেসড হয়ে আছে, আর একের পর এক খুন করে চলেছে আশেপাশে থাকা সব মানুষদেরকে। এমন অবস্থায় তার হাজবেন্ডই বা কী করবে? কিভাবে সে তার ওয়াইফকে এর থেকে বাঁচাবে? আর আদৌ সে কি বাঁচতে পারবে তার ওয়াইফের কাছ থেকে? তো গল্পের শুরুতেই আমরা রত্না নামের একটা মেয়েকে দেখতে পাই। তবে তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে একটা নর্মাল মেয়ে। মানে তার হাব ভাব, চলাফেরা সব কিছুতেই কেমন যেন একটা অন্যরকম ভাব। তাকে দেখে মনে হচ্ছে কেউ তার শরীরের উপর ভর করেছে। আর ঠিক এমন সময় দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আর আমরা রত্নার ছেলে বাড়িকে দেখতে পাই। রত্না তার ছেলেকে সঙ্গে করে নিয়ে তার হাজবেন্ড ফারিজের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারণ ফারিজ একজন নেভি অফিসার। অনেক সময় পর সে এবার বাসায় ফিরছে। তবে রত্নার মুখে কিন্তু তেমন কোনো আনন্দের ছাপ নেই। উল্টো তাকে দেখে মনে হচ্ছে তার হাজবেন্ড ফিরে আসাতে সে মোটেও খুশি নয়। এতদিন পর নিজের ফ্যামিলিকে কাছ থেকে দেখতে পেয়ে ফারিজ তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে রত্নাকে তার কলিগের সঙ্গে ইন্ট্রোডিউস করায়। তখন ফারিজের সিনিয়র রত্নাকে বলে যে বাসায় নিয়ে গিয়ে এবার স্বামীর একটু যত্ন করিও, কারণ তোমার স্বামী অনেক দক্ষ একজন নাবিক, সে সবার দেখাশোনা করে রাখে। আর এটা শুনে রত্না খুব দিমাগ দেখিয়ে বলে যে আমি কেন ফারিজের যত্ন করতে যাব? আমাকে কি দেখে আপনার চাকর বলে মনে হয় নাকি? তো রত্নার মুখে এরকম উত্তর শুনে তো সেখানকার সবাই অনেকটা অবাক হয়ে যায়। তারা ভাবে যে সামান্য একটা কথায় রত্না এত রিয়্যাক্ট কেন করলো। আর এতে ফারিজ বেশ অপমান বোধ করে। তবে সিনিয়র তখন ফারিজকে পুরো ফ্যামিলি সহ মুভি দেখার জন্য সিনেমার টিকিটও দিয়ে দেয়। তাই ফারিজ ওই সিনিয়রকে থ্যাংক ইউ বলে তার ফ্যামিলি নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ফারিজ আর রত্না চলে যায় সেই মুভিটা দেখতে। সিনেমা হলে গিয়ে ফারিজ রত্নার অনেকটা কাছাকাছি আসার চেষ্টা করে, কারণ অনেক দিনই তো সে নিজের ওয়াইফের কাছ থেকে আলাদা রয়েছে। কিন্তু রত্নার এই বিষয়টা মোটেও ভালো লাগে না। সে তো রাগের চোটে ফারিজের হাতটা দূরে সরিয়ে দেয়, আর ফারিজের দিকে তাকিয়ে বলে আমার থেকে দূরে থাকো। কিন্তু তবুও ফারিজ আবারও রত্নার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আর তখনই রত্না বলে যে যত দ্রুত সম্ভব আমার ডিভোর্স লাগবে। আর এটা শুনে তো ফারিজের পুরো 440 ভোল্টের শক লাগে, কারণ হঠাৎ করে রত্না তাকে এটা কি বলল। সে এই কথার আগামাথা কিছুই যেন বুঝতে পারছে না। এরপর মুভি শেষ হয়ে গেলে রত্না তো রাগের চোটেই ওখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। এরপর বাসায় ঢোকার আগে ফারিজের টনি নামের এক প্রতিবেশীর সঙ্গে কথা হয়। প্রথমত সে রত্নার সামনে ফারিজের সঙ্গে অনেক নর্মালভাবেই কথা বলে, কিন্তু রত্না ঘরে ঢোকার পর সে ফারিজের কানে কানে গিয়ে বলে যে রত্নার চলাফেরা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। সে অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। আমার মনে হয় তার লাইফে তুমি বাদে অন্য কোনো পুরুষ এসেছে। আর এইটা শুনে তো ফারিজের টেনশন আরও বেড়ে যায়। তাই সে ঘরে গিয়ে রত্নাকে জিজ্ঞাসা করে যে আমি শুনতে পেলাম টনির ওয়াইফ নাকি কিছুদিন আগে এখান থেকে পালিয়ে গেছে, আর পালানোর আগে এখানকার পোস্টম্যানের সাথে তার নাকি সম্পর্ক ছিল। যখন টনি তা জানতে পারে, সে তো সঙ্গে সঙ্গেই পোস্টম্যানকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর তার ওয়াইফ নাকি কয়দিন পর তাকে ছেড়ে ওই পোস্টম্যানের সঙ্গেই চলে যায়। তখন রত্না তাকে বলে যে এমনিও টনির মতো লোকের সঙ্গে কে থাকতে পারে। তখন ফারিজ তাকে বলে যে তোমারও আবার এরকম কোনো প্ল্যান আছে নাকি? এই জন্যই কি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? তো এরপর দেখা যায় রত্নার বিহেভিয়ার কেমন যেন আস্তে আস্তে আবারও চেঞ্জ হতে শুরু করে। ফারিজ তাকে শান্ত করার জন্য রত্নার অনেকটা কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই রত্না ফারিজকে বাধা দেয় আর বলে যে আমার পিরিয়ড চলছে। আর এটা শুনে তো ফারিজ অনেকটা ফ্রাস্ট্রেটেড আর রাগ হয়ে ওয়াশরুমে চলে যায়। সে ওখানে গিয়ে চিন্তা করে যে আজকে মাসের কয় তারিখ? এই সময় তো রত্নার পিরিয়ড হবার কথা নয়। তাহলে কি রত্না আমার সঙ্গে মিথ্যা কথা বলছে? এরপরই সে সোজা রত্নার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি বুঝতে পেরেছি তোমার লাইফে নিশ্চয়ই অন্য কেউ এসেছে, আর এজন্যই তুমি কখনোই আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না। শুধু তার কথা আমাকে একবার বলো, অথবা আমি তাকে একবার খুঁজে পাই, তারপর সে বুঝতে পারবে যে সে কার বউয়ের সঙ্গে অ্যাফেয়ার করছে। আর এটা বলেই সে অনেক রাগ হয়ে তখনই বাসা থেকে বের হয়ে যায়। তো ফারিস বাসা থেকে চলে যাওয়ার পর রত্না সেখানে বসে কান্না করতে শুরু করে। কিন্তু এখানে প্রশ্ন হলো রত্না কেন কাঁদছে? সে তো নিজেই ফারিসকে ডিভোর্স দিতে চায়। যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো
এর পরদিন সকালবেলা ফারিস যখন বাসায় ফিরে আসে তখন আর সে রত্নাকে ঘরে দেখতে পায় না। আর তখন লিলি নামের একটা মেয়ে বাড়িকে স্কুলে নিয়ে যেতে আসে। আর লিলি হলো রত্নার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। রত্না আসলে পেশায় একজন রাইটার, আর সে ওই সময় বসে নতুন একটা মুভির কাহিনী লিখছিল। তাই লিলি এসেছে বাড়িকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো যখন সে ফারিসকে দেখতে পায় তখন বুঝতে পারে যে ফারিস নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছে। আর সে আরও ভাবে যে এর পেছনে নিশ্চয়ই রত্না ম্যামেরই হাত রয়েছে, কারণ এতদিন পর বাসায় ফিরে কারো চোখ মুখের অবস্থা তো এমন থাকতে পারে না যদি না তার ওয়াইফের সাথে একটু ভালো সম্পর্ক থাকে। তো এরপরে লিলি ফারিদের সাথে কিছু পার্সোনাল বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে। কিছুদিন আগে লিলি একটা ডিরেক্টরের সঙ্গে কাজ করেছিল, কিন্তু তার ব্যবহার কেমন যেন আজব ছিল, আর তার কাজ কারবারও অন্য সবার মতো ছিল না। আর তখন রত্না ম্যাম একা একাই হোটেলে যাওয়া শুরু করে। এই জন্যই আমার মনে হচ্ছে যে ম্যামের সাথে হয়তোবা ওই ডিরেক্টরের কোনো একটা সম্পর্ক আছে, কারণ ওই হোটেলে ম্যাম আর সেই ডিরেক্টরকে অনেকেই একসঙ্গে দেখেছে। এই কথা বলে লিলি বাড়িকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে ফারিস তাদের বেডরুমে গিয়ে ওই ডিরেক্টরের ব্যাপারে সব তথ্য খোঁজ করতে শুরু করে। আর সেখানে সে ওই ডিরেক্টরের নাম্বারও পেয়ে যায়। ওই ডিরেক্টরের নাম হলো মিস্টার এন্ড্রিও। তো এরপর ফারিস এন্ড্রিওকে সোজা কল করে আর বলে, আমি রত্নার হাজবেন্ড। তো এর উত্তরে এন্ড্রিও তাকে অনেক রুডভাবেই বলে যে রত্না যা করতে যাচ্ছে তা ওকে করতে দাও, তুমি কোনোভাবেই ওর কাজের মাঝখানে আসবে না, কারণ বর্তমানে সে অনেক ফোকাসের সঙ্গে কাজ করছে। ফারিস তো অ্যান্ড্রিওর কথা কিছুই বুঝতে পারে না, তাই সে ওই দিনই অ্যান্ড্রিওকে একটা বারে ডাকে। আর সেখানে যাওয়ার পর অ্যান্ড্রিও ফারিসকে অনেক আজব আজব কথা বলে। সে বলে যে যখন রত্নার তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি ওখানে ছিলে না। ওই পার্টিকুলার টাইমটাই একটা আত্মা রত্নাকে কোম্পানি দিয়েছে, তবে এখন কিন্তু সব কিছু ঠিকই আছে। দেখো, রত্না এখন অনেক মনোযোগের সঙ্গেই কাজ করছে। এন্ড্রিওর কাছে এমন কথা শুনে ফারিস মনে করে এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, এরকম উল্টোপাল্টা কেন বকছে। তাই সে রাগ হয়ে অ্যান্ড্রিওর গায়ে হাত দিয়ে বসে। সে এসেছিল অ্যান্ড্রিওর কাছে আসল কাহিনী জানতে, কিন্তু উল্টো সে তাকে আরও রাগিয়ে দিয়েছে। তবে একটু পর নিজেকে কন্ট্রোল করে সে ওখান থেকে বেরিয়ে আসে। তো এরপরে ফারিস একটা প্রাইভেট ডিরেক্টরকে হায়ার করে। সে রত্নার অ্যান্ড্রিওর একটা ছবি দেখিয়ে বলে যে তোমার কাজ শুধুমাত্র এদেরকে ফলো করা, এরা কি করছে না করছে সব কিছু আমাকে জানাবে। এরপর রাতের বেলায় ফারিস ঘরে এসে দেখে যে রত্না এখনও বাসায় আসেনি, তবে লিলি বাড়িকে নিয়ে ততক্ষণে বাসায় চলে এসেছে। তখন ফারিসকে কিছুটা রাগান্বিত দেখে লিলি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আসলে লিলি আগে থেকেই ফারিজের প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ ছিল, আর ফারিসও তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে লিলির অনেক কাছাকাছি চলে আসে। তবে ঠিক সেই সময়ে সেখানে বাড়ি চলে আসে আর তার বাবাকে ডাক দেয়। তখন ফারিস নিজের ছেলের কাছ থেকেই জানতে পারে যে রত্না কিছুদিন ধরেই এরকম আজব আজব ব্যবহার করছে। রত্না তার নিজের ছেলের সঙ্গেও ঠিকমতো কথা বলে না, এমনকি সময়ও দেয় না। আর তার এরকম ব্যবহার পার্টির জন্য অনেক ক্ষতি করছিল, কারণ এতে সে ভয় পেয়ে তার মার কাছে যেতে চাইতো না। তার বাবার ছেলে যখন কথা বলছিল তখন হঠাৎ করেই কোত্থেকে যেন বাসার মধ্যে রক্ত চলে আসে, কিন্তু সেটা শুধুমাত্র বাড়ি একাই দেখতে পায়। আর ওই রক্তটা দেখেই বাড়ি বলে যে সে চলে এসেছে। ফারিস তো তার ছেলের কথা এখানে কিছুই বুঝতে পারে না। তবে একটু পরেই যখন রত্না বাসায় ফিরে আসে তখনই সবটা ক্লিয়ার হয়ে যায়, কারণ রত্না একটা আত্মার দ্বারা পজেস হয়ে যায়। রত্নাকে এই অবস্থায় দেখে তো ফারিস অনেক ভয় পেয়ে যায়। তবে সে কিছু করার আগেই রত্না ওই ঘর থেকে বেরিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ফারিস ওই গোয়েন্দাকে কল করে জিজ্ঞাসা করে যে আমাকে দ্রুত বলো যে অ্যান্ড্রিও এখন কোথায় আছে। রত্না ঘর থেকে বেরিয়ে গিয়েছে, আর আমি শিওর সে এখন অ্যান্ড্রিওর কাছেই যাবে। তো এরপর ফারিস ওই ডিটেক্টরের কাছ থেকে লোকেশনটা নিয়ে সেই হোটেলে চলে যায় যেখানে রত্না আর অ্যান্ড্রিও দেখা করতো। কিন্তু হোটেল রুমে প্রবেশ করার পর সে ওখানে অ্যান্ড্রিওকে একাই দেখতে পায়। তো রত্নাকে ওখানে দেখতে না পেয়ে ফারিস রাগ হয়ে অ্যান্ড্রিওকে কয়েকটা ঘা দিয়ে বসে আর তারপর সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রত্না তো তখন অন্য একটা হোটেলের দিকে যাচ্ছিল, আর গোয়েন্দাটা তার উপর নজর রেখে যাচ্ছিল। রত্না যে ট্যাক্সি করে হোটেলের দিকে যাচ্ছিল সেই ট্যাক্সি ড্রাইভার রত্নার সঙ্গে আবার তখন অসভ্যতমি করার চেষ্টা করে। সে বিভিন্নভাবে রত্নার শরীরে টাচ করার চেষ্টা করে। এদিকে রত্না তো এমনিই আত্মার দ্বারা প্রসেস হয়ে আছে, তাই সে রাগ হয়ে ড্রাইভারকে ওখানেই মেরে বসে। আর এখানেই আমরা গাড়ির মধ্যে কম ডিমান্ড নামের একটা ব্যক্তিকে দেখতে পাই। তবে সে কি কোনো মানুষ নাকি আত্মা তা কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। ওই লোকটাকে মারার পর রত্নার মধ্যে একটা পৈশাচিক আনন্দ দেখতে পাওয়া যায়, আর এরপর সে তার হোটেল রুমে পৌঁছে যায়। এদিকে ওই গোয়েন্দা তো তাকে এখনও ফলো করে যাচ্ছে। তবে রত্না এটা বুঝতে পেরে যায় যে
কেউ তাকে ফলো করছে, তাই সে হোটেল রুমে গিয়ে চুপচাপ বসে থাকে। তো এর একটু পর গোয়েন্দাটা রত্নার রুমে গিয়ে বলে যে আমাকে হোটেল ম্যানেজার আপনার রুমটা একটু চেক করতে পাঠিয়েছে, আর এই বাহানা দিয়ে সে পুরো রুমটার একটা ভিডিও রেকর্ডিং করে নেয়, যাতে করে সে ওই লোকটারও রেকর্ডিং করতে পারে যে রত্নার সঙ্গে এখানে আছে। কিন্তু সে ওই রুমে রত্না বাদে আর কাউকেই দেখতে পায় না। আর এই সুযোগে ওই ডিটেকটিভ আবার রত্নার কাছাকাছি আসার চেষ্টা করে। মানে ওই যে কথায় আছে না, মেয়ে দেখলেই ছুকছুকানি, তবে ওই একটু আনন্দই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কারণ সে যখনই রত্নার অনেক কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময়ই কমডিমার সেখানে এসে হাজির হয়। কিন্তু কমডিমার কিন্তু ওই ডিটেকটিভকে মারে না, রত্নায় তাকে একটা সিজার দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে, আর এরপর তার কপালেও সিজার দিয়ে কেটে দেয়। মানে আত্মার মানুষকে কি ভয়ঙ্কর মৃত্যু দেবে, রত্নায় তো ওই আত্মার থেকে বেশি খাতারনাক। এদিকে আমরা টনিকে ফারিসের ঘরে দেখতে পাই। ফারিস এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে রত্না কোনো ভয়ঙ্কর আত্মার দ্বারা পজেস হয়ে আছে। টনিও ফারিসকে সেই সেম কথাটাই বলে, আর এরপর সে ফারিসকে একটা মন্ত্রের বই দেয় আর বলে যে এটা তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো এরপরে ফারিস আর টনি তাদের ঘরের মধ্যেই সেই ব্লাডের অনেক স্পট দেখতে পায়, যা শুধুমাত্র আগে কিনা বাড়ি একাই দেখতে পেত। তখন টনি ফারিসকে বলে যে এটা আসলে একটা ভয়ানক আত্মার নিশান, আর আমার মনে হচ্ছে সে এখন আমাদের আশেপাশেই আছে। অন্যদিকে আমরা রত্নাকে হোটেলে দেখতে পাই, কিন্তু ঠিক তখনই এনডিও সেখানে চলে যায় তার স্ক্রিপ্টের আপডেট জানতে। কিন্তু হঠাৎ করে এই ঘরের বাতি যেন চলতে শুরু করে, আর এখানেই দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই রত্না তার নিজের বস মানে ডিরেক্টরকেই মেরে ফেলেছে। আর এর কারণ ছিল ডিরেক্টর রত্নাকে তার মুভির স্ক্রিপ্টের জন্য বারবার অনেক প্রেশার দিচ্ছিল, যা রত্না কোনোভাবেই মেনে নিতে পারেনি। আসলে এই ডিরেক্টর তো ডিমনের ব্যাপারে আগের থেকেই জানতো, কারণ সে ফারিসকে প্রথমেই বলেছিল যে রত্নার অন্য কারোর সঙ্গে কিছু একটা চলছে। তো এরপরেই আমরা হোটেলে ফারিসকে দেখতে পাই, তবে সে ওখানে গিয়ে রত্নাকে বেহুশ অবস্থায় পায়, তাই তাকে সে দ্রুত গাড়িতে উঠিয়ে নিয়ে বাসার দিকে রওনা হয়। এদিকে টনি তো আগে থেকেই যোগাসন মানে আত্মাকে ডাকার জন্য পুরো ঘরই রেডি করে রেখেছিল। এরপর সে রত্নার 2 হাত বেঁধে তাকে বিছানার সঙ্গে বেঁধে ফেলে, যাতে করে সে একটুও নাড়াচাড়া করতে না পারে। এরপর টনি রত্নাকে বলে যে তোমার মধ্যে ডিমন চলে এসেছে, কিন্তু রত্না তখন টনিকে বলে যে আসল রাক্ষস তো তুমি। এর মানে কি তোমরা কিছু বুঝতে পারছো বন্ধুরা? আর ঠিক তখনই ওখানে আবার লিলি বাড়িকে নিয়ে চলে আসে, আর ফারিস ওই ডিমনের মাধ্যমে জানতে পারে যে আসলে লিলি ওই ডেমনকে রত্নার পেছনে লাগিয়ে দিয়েছিল, কারণ সে ফারিসকে অনেক ক্লোজলি পেতে চেয়েছিল। কারণ লিলি ফারিসের উপর সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড ছিল, তাই সে ফারিস আর রত্নার সম্পর্কটা যে কোনোভাবে নষ্ট করতে চাইছিল। আর রত্নার তো সবসময়ই ফারিসের উপর রাগ ছিল, কারণ ফারিস নিজের কাজের জন্য রত্নাকে খুব একটা টাইম দিতে পারতো না। আর যখনই সে বাড়িতে আসতো, সে রত্নার মন না বুঝেই তার সঙ্গে জোরজবস্তি করত। রত্নাকে আসলে ফারিস কখনো নিজের স্ত্রীর মতো সম্মান দেয়নি, আর এটাই রত্নাকে আস্তে আস্তে ফারিসের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তো এরপরেই লিলি রত্নাকে একটা বালিশ গিফট করে, আর ওই বালিশটাতে আসলে ওই ডেমনের দ্বারা কালো জাদু করা ছিল। আর এরপর থেকেই ওই ডেমন রত্নার সঙ্গে তার হাজবেন্ড যেভাবে থাকে সেইভাবেই থাকতে শুরু করে, আর রত্নাও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, এবং রত্না ওই ডেমনের সঙ্গেই থাকতে শুরু করে। আর এই কারণেই ডেমন ওই প্রত্যেকটা ব্যক্তিকে মেরে ফেলে যারা রত্নাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়ার চেষ্টা করে। তো এবার তো ফারিস সব কিছুই জানতে পারে যে এই পুরো ঘটনাটার পেছনে লিলির হাত রয়েছে, তাই সে রেগে গিয়ে তখন লিলির কাছে যায়। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো কিছু না বলেই সে তার সঙ্গে ফিজিক্যালি ক্লোজ হতে শুরু করে। তখন লিলি নিজেই নিজের মাথাকে একটা পাথরের সঙ্গে বারবার বাড়ি মেরে আত্মহত্যা করে নেয়। এদিকে ঘরে এসে তো টনি রত্নার হাত ওইভাবে বাঁধা দেখতে পায়, আর তখন সে তার সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই সেখানে ডেমন এসে তার উপর হামলা করে দেয়। আর এখান থেকেই আমরা জানতে পারি যে টনিরও রত্নার উপর বাজে নজর ছিল। তো এরপর গল্পের একদম শেষে আমরা রত্নাকে একটা থিয়েটারে দেখতে পাই। এখানে তার সামনে সেই সমস্ত ডেড বডিগুলোকে রাখা ছিল যাদেরকে ওই ডেমন আর রত্না একসঙ্গে মিলে মেরেছে, আর তাদের সবার মাঝখানে আমরা ফারিসকে বাঁধা অবস্থায় দেখতে পাই। এরপর রত্না ফারিসকে বলে যে তুমি আমাকে কখনো নিজের ওয়াইফের মতো সম্মান দাওনি, একদিনের জন্য তুমি আমার মন বোঝার চেষ্টা করনি, সবসময়ই আমার উপর জোর জবস্তি করেছ। এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই। আমার জীবনে এমন একজন এসেছে যে সবসময় আমাকে বোঝে, আর সে তোমাদের থেকে অনেক ভালো, কারণ তোমাদের সবার নজরই খারাপ। সুযোগ পেলেই তোমরা মেয়েদের সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করো। আর এরপরেই রত্না ফারিসকে একটা বন্দুক দিয়ে শ্যুট করে দেয়।
আর এখানেই আমাদের আজকের এই অদ্ভুত থ্রিলার গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।